বিয়ের পর থেকে আমি আজ অবধি তোমায় ছুঁয়েও দেখিনি। আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক হয়নি। আর আজ তুমি আমায় বলছো তুমি প্রেগনেন্ট। তোমার গর্ভের সন্তানের বাবা আমি। চিৎকার করে কথাগুলো বলে উঠল সায়ন্তন। রাগে তার শিরা ফুলে উঠেছে। সামনে দাঁড়িয়ে কাদো কাদো মুখ চেয়ে আছে অবনী। বিশ্বাস করো, তুমি এই সন্তানের বাবা। আমি মিথ্যা বলছি না। চুপ। হুঙ্কার দিয়ে উঠল সে। অবনী কেঁপে উঠল তার শব্দে। আর একটা কথাও বলবে না। কার না কার পাপ পেটে নিয়ে ঘুরছ, আর সে বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। নষ্টা মেয়ে ছেলে কোথাকার। অবনী অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকায় সায়ন্তের দিকে। বিয়ের 6 মাস গড়িয়ে 7 মাসে পড়ল। সায়ন্তন কখনো উচ্চস্বরে কথা বলেনি অবনীর সাথে। সে বেশ চুপচাপ স্বভাবের। প্রথম থেকেই সে বিশেষ কথাবার্তা বলতো না। আর আজ তার এই রূপ যেন অবনীর ভাবনার বাইরে। সে কাঁপা কাঁপা গলায় বলল, সায়ন্তন, কেন তুমি এমন করছো আমার সাথে? আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে, ডিএনএ টেস্ট করাবো, তাহলে বিশ্বাস করবে। সায়ন্তন বিদ্রুপের হাসি এসে বলল, এসব বলে নিজের পাপ ঢাকতে চাইছো? পরে যে রিপোর্ট পাল্টে দেবে না, তার কি গ্যারান্টি আছে? তোমাকে আমি একটু বিশ্বাস করি না। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। আমি বাবা মাকে সংবাদ দিয়ে দিয়েছি। তারা চলে আসবে বিকেলের মধ্যে। বাকি কথা সেখানেই হবে। সায়ন্তন বেরিয়ে গেল ঘর থেকে। অবনী ধপ করে বসে পড়ল বিছানায়। এক হাতে আঁকড়ে ধরল বিছানা। মাথা কাজ করছে না তার। যথাসময়ে সবাই এসে উপস্থিত হলো তাদের বাড়ি। সায়ন্তনের বাবা মা, অবনীর মা, অবনীর বাবা নেই। মার ছোট ভাই। সায়ন্তনের সাথে তার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। তার মানে তুই কইতেছিস এই সন্তান তোর না? না, সন্তান হওয়ার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে হয়নি কখনো। সায়ন্তনের সোজা কথায় তার মা মনোরা খানম মুখ কোচকালেন। তিনি অবনীর দিকে চেয়ে বললেন, কি গো বৌমা, আমার পোলা কি কয়? ও যা কইতেছে তা কি সত্যি? সত্যি কি তুমি অন্য পুরুষের পাপ লয়ে ঘুরতেছ? অবনী আর নিজেকে সামলাতে পারল না। পা দুটো তার অবশ হয়ে গেছে। অবনীর মা কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, বিয়ান সাহেবা, এসব কি বলছেন আপনি? আমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। মনোরা খানম আবার মুখ বাঁকালেন। আমি যেটা দেখতেছি ওইটাই কইতেছি। আপনার মায়ারে কইতে কন, কোনটা হাসার কোনটা মিশা? হে চুপ হয়ে আসে কেন? অবনীর মা কুসুম বেগম তার দিকে এগিয়ে গেলেন। অবনীর হাত চেপে ধরে বললেন, কি হয়েছে বল মা? সায়ন্তন এসব কেন বলছে? অবনী কথা বলতে পারছে না। দলা পাকিয়ে যাচ্ছে সব। কে কোনো মতে ধীরে ধীরে বলল, মা, এটা সায়ন্তনেরই সন্তান। আবার মিথ্যে কথা বলছো তুমি? তার মানে কি বলতে চাইছো? বাচ্চা হওয়ার জন্য এখন স্পর্শ করার প্রয়োজন পড়ে না, এমনি এমনি হয়ে যায়। গত 6 মাসে আমি তোমার ধারের কাছেও গেছি। এটা কি মশকরা হচ্ছে? অবনীর লজ্জায় ঘৃণায় থমকে গেছে। সে কোনো মানুষের সংসার করছিল এতদিন? এতটা নিজ মানসিকতার সে? মনোরা খানম অবনীকে প্রশ্ন করলেন, কি গো, আমার পোলার পরশনের জবাব দাও না কেন বৌমা? চুপ করে কি বোঝাইতেছ? হে যা কইতাছে সব ঠিক। সায়ন্তনের বাবা গম্ভীর গলায় বললেন, মনোরা, মেয়েটাকে আগে সামলানে নিতে দাও নিজেকে, তারপর এ বিষয়ে কথা বলা যাবে। এত প্রেশার কেন দিচ্ছ? তুমি চুপ থাকো সায়ন্তনের বাব্বা। তোমার লাইগায় আজ তোমার পোলাটার এই অবস্থা। তুমি জোর করছিলে না এই মাইয়ারে বিয়ে করন লাইগা? এখন দেখতেছ মায়ের তো চরিত্রে সমস্যা। সায়ন্তনের বাবা বেশ গম্ভীর আর রাগী স্বভাবের মানুষ। তিনি অবনীকে পছন্দ করেছিলেন সায়ন্তনের জন্য। অবশ্য মনোয়ারা খানমের যে খুব অমত ছিল না তা না। তিনি পুরনো ধ্যান ধারণার মানুষ। ভেবেছিলেন গরিব ঘরের মেয়েকে ছেলের বউ হিসেবে আনলে তাকে নিজের শাসনে রাখতে পারবেন, কথার অবাধ্য হবে না। বিয়েতে তিনি এই ভেবে দ্বিমত করেননি। কিন্তু এখন অবনীর নামে এসব শুনে তিনি আর সামলাতে পারছেন না নিজেকে। সায়ন্তনের বাবা রহমান সাহেব গম্ভীর মুখে অবনীকে বললেন, আমি তোমায় কিছু বলবো না। আমি চিনি তোমায়। এই বিশ্বাস আমার আছে যে তুমি এমন কোনো কাজ করতে পারো না। কিন্তু ওদের প্রমাণের দরকার। তুমি কি প্রমাণ দিতে রাজি আছো? অবনী পানি ভরা চাইল রহমানের সাহেবের দিকে। বুঝতে পারল তিনি কেন এভাবে বলল। অবনী মাথা নেড়ে বলল, জি বাবা, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে? ডিএনএ টেস্ট। রেজাল্ট হাতে পাবার পর আশা করছি কারো কোনো কথা থাকবে না। আর তার আগ পর্যন্ত কেউকে ইঙ্গিত করে আজে বাজে কথা বলবে না। যদি বলো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। রহমান সাহেবের হুমকিতে সবাই মনোরা খানম আর সায়ন্তন বেশ দমে গেল। রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, আজ এই মুহূর্তে সবাই আমার সাথে হসপিটালে যাবে। আজকে ফয়সালা হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।
রহমান সাহেব বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। মনোয়ারা বেগমও ছুটলেন পিছু পিছু। অবনীর মা তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, চিন্তা করিস না মা, সত্যিটা সামনে আসবেই। যারা তোকে বিনা দোষে কথা শোনাচ্ছে, গালমন্দ করছে, তারা বুঝতে পারবে নিজেদের ভুল। মায়ের কথায় একটু ভরসা পায় অবনী। সে সায়ন্তনের দিকে চাইতেই সে মুখ ফিরিয়ে নেয়। বিড়বিড় করে বলে ওঠে, সত্যি এটা যে সে অন্য কারোর সাথে মুখ কালো করে এসেছে। কি জানি এখন এটা ঢাকতে আবার কোন কুকর্ম করে। বলে বেরিয়ে গেল সে ঘর থেকে। অবনী কষ্ট পেল, তবুও হাল ছাড়ল না। সে কিছুতেই অন্যায় মেনে নেবে না। যে দোষ সে করেনি তার দায়ভার সে নেবে না। তার মায়ের হাত ধরে সেও বাইরে এলো। রহমান সাহেব সবাইকে নিয়ে রওনা দিলেন হাসপাতালের উদ্দেশ্যে। দিন তিনেক পর করিডোরে চিন্তিত মুখে বসে আছে সবাই। সবাই চিন্তিত হলেও সায়ন্তনের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে একভাবে ফোন ঘেটেই যাচ্ছে। মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই তার। অবনীর ভালো লাগছে না। মনের মধ্যে কু ডাকছে, কি হবে, কি আসবে রিপোর্টে? কেন সায়ন্তন এত রিল্যাক্স হয়ে বসে আছে? সবটাই ঘোলাটে তার কাছে। এই তিন সে দু চোখের পাতা এক করতে পারেনি। কয়েক মিনিট পর তাদের অপেক্ষার অবসান ঘটল। রিপোর্ট নিয়ে এলো ডক্টর এলা। সবাই উচ্ছ্বস হয়ে এগিয়ে গেল তার দিকে। সায়ন্তনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এটা অবনীর চোখ এড়ালো না। রহমান সাহেব ডাক্তারকে উদ্দেশ্য করে বললেন, কি হলো ডাক্তার, রিপোর্টে কি এসেছে? ডাক্তার এলা বেশ শান্ত স্বরে বললেন, আপনারা নিজেরাই দেখে নিন। সায়ন্তন ডাক্তারের হাত থেকে রিপোর্টটা নিল। কয়েক সেকেন্ড তাতে চোখ বুলালো। সবাই কৌতূহল হয়ে চেয়ে রইল তার দিকে। কিছুক্ষণ পর সায়ন্তন বেশ আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র ঠিক নেই। আমার কথাই মিলল তো? রহমান সাহেব রাগী কণ্ঠে বলে উঠলেন, রিপোর্টে কি এসেছে পরিষ্কার করে বলো। এমন হেয়ালি করছো কেন? পরিষ্কার করে আর কি বলবো বাবা, আমার কথাই ঠিক। ওর গর্ভে বেড়ে ওঠা সন্তানের বাবা আমি নই। অবনীর মাথায় বাজ পড়ল যেন। সে কয়েক পা পিছিয়ে গেল। অবনীর মা দ্রুত মেয়েকে আঁকড়ে ধরলেন। মনোয়ারা খানম দাঁত খিচিয়ে বললেন, আমি তো আগেই কইছিলাম এই মায়ের চরিত্র ভালো না, বেশ্যা মেয়ে ছেলে। অবনী মেঝেতে বসে পড়ল ধপ করে। কোনো হিসেব তার মিলছে না। সায়ন্তন চলে এলো ওদের সামনে থেকে। ফোন বার করে এদিক ওদিক দেখে নিল। আশেপাশে কেউ নেই। এবার কল দিল একটা নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পর ফোন ধরল সে। ফোন রিসিভ হতে সায়ন্তনের মুখের হাসি চওড়া হলো। ফাইনালি আমাদের প্ল্যান সাকসেস হতে চলেছে। এবার আমাদের এক হতে আর কেউ আটকাতে পারবে না। সায়ন্তন ফোনে কথা শেষ করে পিছনে ফিরতে অবনীকে দেখে চমকে উঠল। পরপর মুখটা কঠিন করে রাগে গলায় বলল, তুমি এখানে আমার কাছে কি? আমি তোমার মুখ দেখতে চাই না, চলে যাও এখান থেকে। অবনী কিছু না বলে সায়ন্তনের পর থেকে সরে দাঁড়ালো। সায়ন্তন একটু ভরকালো, কিন্তু পর মুহূর্তেই নিজেকে আবার সামলে নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। অবনীর দৃষ্টি ভর চেয়ে রইল তার যাওয়ার পানে। মুখটা তার অদ্ভুত রকমের শান্ত। কি চলছে তার মাথায়? হসপিটাল থেকে বাড়িতে ফিরতে মনোয়ারা খানম তেড়ে এলেন অবনীর দিকে। হাত তুললেন তাকে মারার জন্য, কিন্তু অবনীর মা কুসুম বেগম তাকে সরিয়ে নিলেন। দাঁত কটমট করে মনোয়ারা বেগম বললেন, এই রাক্ষসী, পা রাখবি না আমার ঘরে। এখানে কেন ঢুকছিস? বেরিয়ে যা। এ বাড়িতে তোর কোনো জায়গা হবে নে। মা, কি বলছিস এসব? আমি কোথায় যাব? তুই কোথায় যাবি তার কি আমি জানি? তোর যাওয়ার জায়গার আবার অভাব আছে নাকি? যে নাগরের সাথে ফষ্টি করেছিস সেখানে যা। দূর হয় এখান থেকে। অবনী ছুটে রহমান সাহেবের কাছে গেল। বাবা, বাবা, আপনি অন্তত বিশ্বাস করুন আমি এমন কিচ্ছু করিনি। আমাকে তাড়িয়ে দিবেন না বাবা। রহমান সাহেব কিছু বললেন না, চুপ করে রইলেন। অবনী আবার কাতর স্বরে বলল, বাবা, আপনি চুপ করে আছেন কেন? আপনিও কি বিশ্বাস করেন আমি এমন কিছু করেছি? বিশ্বাস না করার কি আছে? আমরা তো ভুল বললেও ডাক্তারের রিপোর্টে তো ভুল বলবে না। মাঝখান থেকে ফোড়ন কেটে উঠল সায়ন্তন। রহমান সাহেব তার কথার প্রতি উত্তর করলেন না। অবনী নিরাশ হয়ে পড়ল। চট করেই কিছু একটা মনে পড়তেই তার মুখের ভাবভঙ্গি পাল্টে গেল। সে বলে উঠল, ঠিক আছে, আমি বেরিয়ে যাব এ বাড়ি ছেড়ে। কুসুম বেগম চমকে উঠল। মেয়ের হাত ধরে বলে উঠলেন, কি বলছিস এসব মা? মাথা টাঠা খারাপ হয়ে গেছে নাকি? একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ, এবার নাও তো নাও। ঝটপট নিজের তল্পা গুটিয়ে বের হয়ে বাড়ি ছেড়ে। রহমান সাহেব এখনো চুপ করে রইলেন, কিন্তু অবনীর এই সিদ্ধান্তে তিনি অমত। কিন্তু তা সত্ত্বেও তিনি মুখে কিছু বললেন না। কুসুম বেগম আবার উদ্বিগ্ন হয়ে পড়লেন।
অবনী তাকে ইশারায় শান্ত হতে বলে আবার বলে উঠল, যাব তো বটেই, তবে তার আগে সায়ন্তনের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও মা, সে কি কথা? আমার ছেলের লগে তোমার আবার কিসের কথা? আছে মা, বললাম তো পার্সোনাল কথা, ব্যক্তিগত। আপনাকে বলতে পারছি না কি কথা আছে। মনোয়ারা বেগম আরও কিছু কথা বলার জন্য মুখ খুলতেই রহমান সাহেব তাকে থামিয়ে দিলেন। গম্ভীর মুখে বলে উঠলেন, আহ, চুপ করো মনোয়ারা। ও যখন কথা বলতে চাইছে তখন সমস্যাটা কোথায়? সায়ন্তন, ওকে নিয়ে ঘরে যাও। সায়ন্তনের মনে প্রশ্ন এসে ভিড় করল, অবনী কেন তার সাথে কথা বলতে চাইছে? তার কি কথাই বা বলতে চায়? রহমান সাহেবের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো সায়ন্তন। কি হলো, এত কি ভাবছ? কথা কি বুঝতে পারোনি? না বাবা, আমি যাচ্ছি। এবার অবনীর দিকে ফিরে বলল, চলো। সায়ন্তন ঘরে ফিরে গেল। অবনী তার পিছু পিছু। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল অবনী। সায়ন্তন ভ্রুকুচকে বলল, কি হলো, দরজা বন্ধ করলে কেন? কারণ এখন যে কথাগুলো তোমায় বলবো তা যদি বাইরের কেউ জানতে পারে, তবে মুখ লুকানোর জায়গা পাবে না তুমি। মানে, কি সব বলছো এসব আজগুবি কথাবার্তা? কি বলছি বুঝতে পারছো না সায়ন্তন? না, পারছি না। ক্লিয়ার করে বলো। আচ্ছা বেশ, বলছি। তার আগে এটা বলো তো, আমার গর্ভে সন্তানের বাবাকে সায়ন্তন? আর এই ডিএনএ রিপোর্টটা কি সত্যি আমার ছিল? অবনীর কথা শুনে শুকনো ঢোক গেল সায়ন্তন। গলা শুকিয়ে যাচ্ছে তার। ডিএনএ রিপোর্ট তোমার নয় মানে? অবশ্যই এটা তোমার। আর তোমার গর্ভে আমার নয়, অন্য কারো সন্তান। অবনী মুচকি হাসল। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো। আবার কিসের কথা? তখন তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? সায়ন্তন এবার আরও ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, মানে, কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছো না বুঝি? এতটা বোকা তো তুমি নও সায়ন্তন। শোনো, আমার গর্ভে যে তোমার সন্তান রয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো। আর আমার রিপোর্টটা যে তুমি চেঞ্জ করিয়ে দিয়েছো সেটা জেনে গেছি আমি। তাই তুমি তখন এত নিশ্চিন্তে বসেছিলে। তোমার মুখ দেখে সন্দেহ হয়েছিল আমার। এমন ভাব করেছিলে যেন তুমি আগে থেকেই জানো সব কি ঘটতে চলেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এটাও জানি তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বলবো আমি সবাইকে সেটা? অবনী, মুখ সামলে কথা বলো। তুমি যে এসব কথা বলছো তার কোনো প্রমাণ আছে? কি বলবে তুমি বাবা মাকে? তারা তোমায় বিশ্বাস করবে ভাবছো? বোকা মেয়ে। অবনী ফিকে হেসে বলল, বোকা আমি নই সায়ন্তন, তুমি। তোমার কি মনে হয় আমি প্রমাণ জোগাড় না করেই তোমার সাথে কথা বলছি, তোমাকে এসব জানাচ্ছি? সায়ন্তনের মুখের হাসি মিলিয়ে গেল। কে জানে অবনী, কি প্রমাণ আছে তার কাছে? কি প্রমাণ আছে তোমার কাছে? অবনী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সেটা তো সময় হলেই দেখতে পারবে। শোনো সায়ন্তন, যদি নিজের ভালো চাও, বাবার সম্পত্তি চাও, তবে আমাকে এ বাড়ি থেকে বের করো না। আমি এই বাড়িতে থেকে গেলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। না পাবে তোমার পছন্দের মেয়েকে, আর না পাবে বাবার সম্পত্তির এক কানা করে। কারণ তুমি খুব ভালো করে জানো বাবা কেমন মানুষ। এসব জানতে পারলে তোমার সম্পত্তি তো দূর, নিজের ছেলে বলেই মানবেন না, দূর দূর করে তাড়িয়ে দেবেন এই বাড়ি থেকে। সায়ন্তন অবনীর দিকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। তার যেন বিশ্বাস হচ্ছে না এই সে অবনী, সেই সহজ সরল মেয়েটা যে রাগ করত, বুক ফুটত তবে মুখ ফুটত না। সায়ন্তনের কথা যার কাছে ছিল বেদবাক্য, এতটা চেঞ্জ হয়ে গেল সে এখন নিমিষে। তাহলে কি চাইছো এখন তুমি? আমি এই বাড়িতে থাকতে চাই, যেভাবে হোক বাবা মাকে রাজি করিয়ে বাড়িতে রাখবে আমায়, তাতে আমার লাভ। তুমি আমার ঘাড়ে বসে থাকলে তো আমি তাকে পাবো না। অবনীর কষ্ট হয় সায়ন্তনের কথা শুনে। এই নিজ মানুষটার সাথে সে এতগুলো দিন কাটিয়ে এসেছে। ভেতরে ভেতরে কষ্ট পেলেও মুখে তার আঁচল লাগতে দিল না অবনী। বাইরে থেকে শান্ত রইল সে। তোমার লাভ তো আছে। আমি 3 মাস থাকবো তোমার সাথে। 3 মাস পরে তুমি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে যাবে। আর বাবা, ও তোমার কুকীর্তির কথা জানতে পারবে না। সায়ন্তন ভ্রুকুচকে বলল, তোমাকে আমি কেন বিশ্বাস করব? বিশ্বাস করা ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই সায়ন্তন। নিজের ভালো চাইলে তোমাকে এটা করতেই হবে। ভেবে দেখো কি করবে তুমি। সায়ন্তন ভাবল কিছুক্ষণ, তারপর মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি বাবা মাকে বোঝাতে, কিন্তু 3 মাসের আর একদিনও বেশি নয়। সায়ন্তন ঘর থেকে বেরিয়ে যেতে অবনী বসে পড়ল বিছানায়। 3 মাসই যথেষ্ট সায়ন্তন, তোমাকে ধ্বংস করার জন্য। তোমার মুখোশ আমি সবার সামনে খুলবই। এত বিচ্ছির অবস্থা করব তোমার, তুমি সমাজের সামনে মাথা তুলতেও দাঁড়াতে পারবে না। সায়ন্তন নিচে নামল গম্ভীর মুখে। তাকে দেখে মনোয়ারা খানম বললেন,
কি রে বাপ, ওই নষ্ট মেয়েটা তোরে কি কইতাছিল? কি কবুত দিয়ে ঢুকাইতেছিল তোর মাথায়? রহমান সাহেব ধমকে উঠলেন স্ত্রীকে। আহ মনোয়ারা, তোমাকে না বলেছি এসব আজে বাজে কথাবার্তা বলবে না তুমি। তুমি চুপ থাও দেহি। তোমার কথা অনেক শুনছি, আর শুনতে পারতেছি না। তুমি আমার ছেলেটার জীবনখান ধ্বংস করছো। কি প্রয়োজন আসিল ওই ভিখারি মায়ের লগে আমার এমন চাঁদপানা ছেলেটার বিয়া দেওন? জোর করে ওরে আমার ছেলের গলায় ঝুলাইছ। রহমান সাহেব কিছু বলার আগে সায়ন্তন মাকে ইশারায় চুপ করতে বলল। রহমান সাহেব সায়ন্তনের দিকে চেয়ে বললেন, কি কথা হলো তোমাদের মাঝে? আমি জানতে চাই না। তোমার সিদ্ধান্ত কি সেটা আমাকে বলো। বাবা, অবনী এ বাড়িতেই থাকবে যতদিন না বাচ্চাটা দুনিয়ার মুখ দেখছে। ওর পরিবারের সামর্থ্য নেই ওর আর বাচ্চার দুজনের ভরণ পোষণ করার। হাজার হোক, মেয়েটাকে আমি বিয়ে করেছি, সারা জীবন ওর দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করেছি। এখন এভাবে ওকে ছেড়ে দিতে পারি না। মনোয়ারা খানম আহাজারি করে উঠলেন। দেখছো দেখছো, আমি তো কইছিলামই ওই রাক্ষসীটা আমার ছেলেটা আবার কি মন্তর পড়াইছে। ছেলেটা আমার ওই মায়াবিনীর কথাই ভুলে গেছে, তাই তো হ্যারে আবার ঘরে রাখতে চাইতেছে। কুসুম বেগমের সায়ন্তনের কথা ভালো লাগলো না। তিনি চেয়েছিলেন যাতে মেয়ের সংসার না ভাঙে, সে এ বাড়িতেই থাকতে পারে, কিন্তু এভাবে আশ্রিতা হয়ে নয়। সম্মানের সাথে তিনি জোর গলায় বলে উঠলেন, তার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই আমার মেয়ের উপর করুণা করার, ওর উপর দয়া করে এ বাড়িতে থাকতে দেওয়ার। আমি গরিব হতে পারি, কিন্তু এতটাও ভিখারি নই যে আমার মেয়ের মুখে দুমুঠো ভাত খাবার তুলে দিতে পারবো না। কুসুম বেগমের কথা শুনে মনোয়ারা খানম মুখ বাঁকিয়ে বলে উঠলেন, মুরদ মেয়ে ভালো মন্দ খাওয়ার, আবার চ্যাটাং চ্যাটাং কথা শোনো, এত কথা আসে কেমন করে মুখে? অবনী মায়ের কাছে গেল। মার হাত ধরে তাকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি এ বাড়িতে সারা জীবন থাকবো না, যতদিন না বাচ্চাটা আসছে, সাথে ডিভোর্সটাও। মানে, তুই কি বলছিস এসব মা? ঠিকই বলছি মা, এত কিছুর পরেও ওর সাথে থাকার কোনো মানেই হয় না। যতদিন আমি এ বাড়িতে আছি ততদিনই ডিভোর্সটাও করা হবে। মনোরা খানমের মুখে হাসি ফুটল। হ হ, ডিভোর্সটা তো হইতেই হইব। এই কালনাগিনীর সাথে আমি আমার পোলারে আর থাকতে দিব না। রহমান সাহেব হতভম্ব হয়ে এদিক ওদিক দেখছেন। কি হচ্ছে তার সংসারে এসব? তার সুখের সংসার তারই সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অথচ তিনি কিচ্ছু করতে পারছেন না। তখনকার মতো যে যার কাজে চলে গেল। কুসুম বেগম অবনীকে টেনে নিয়ে এলেন রুমে। দরজা আটকে অবনীকে খাটের ওপর বসালেন। কি করছিস এসব? কেন থাকতে চাইছিস এখানে? অবনী তার মায়ের হাত ধরে ভরসা দিল। শান্ত হও মা, আমি যা করছি ভেবেচিন্তেই করছি। কি ভেবেচিন্তে করছিস বল আমায়? কি করতে চাইছিস তুই? কি ঘুরছে তোর মাথায়? সবটা খোলাসা করে আমায় বল অবনী। অবনী একটু দম নিয়ে বলা শুরু করলো। মা, আর কেউ আমায় চিনুক বা না চিনুক, তুমি তো চেনো আমায়, জানো আমি কি করতে পারি আর কি পারি না। এ বাচ্চা সায়ন্তনেরই। তাহলে এসব কেন বলছে? কেন বলছে ও আর তোর কখনো এমন সম্পর্কই হয়নি? আর রিপোর্টই বা কেন এইসব হলো? কি হচ্ছে এসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হয়েছিল মা, সম্পর্ক হয়েছিল। সায়ন্তন নেশার ঘরে ছিল। রিপোর্টের কথা আমি এখনই কিছু বলতে পারছি না। তবে আমাদের মাঝে যা হয়েছিল সেটা হয় সায়ন্তনের মনে নেই, নয়তো সে জেনে বুঝে অস্বীকার করছে। জেনে বুঝে? কিন্তু ও কেন জেনে বুঝে অস্বীকার করবে মা? ও তোর স্বামী, ও কেন এসব করবে? এতে ওর লাভটা কি? লাভ আছে, সেসব কথা আমি তোমায় পরে বলবো। তার আগে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? বাড়ি ফিরে যাও, গিয়ে ভাইকে বলবে আমার সাথে দেখা করতে। ওহো, এ বাড়িতে নয়, সামনে যে বাচ্চাদের স্কুলটা আছে সেখানে। আর খেয়াল রেখো সায়ন্তন যেন জানতে না পারে। কেন? ও জানলে কি হবে? কি করতে চাইছিস তুই আমায় পরিষ্কার করে বলবি? তোর চিন্তায় চিন্তায় তো আমি পাগল হয়ে যাব। সব পরে বলবো মা, তোমায় শুধু যেটুকু বললাম সেটুকু করো। যাও মা, সময় নষ্ট করো না। ঠিক আছে, যাচ্ছি। কুসুম বেগম উঠে দাঁড়ালেন। অবনী উঠে দাঁড়কে জড়িয়ে ধরল। কুসুম বেগম তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি জানি না তুই কি করতে চাইছিস, কেন করছিস, শুধু বলবো যা করবি সাবধানে করবি। তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না মা। তোরা দুজন ছাড়া আমার পৃথিবীতে আর কি আছে বলতো? কিছু হবে না মা, তুমি শুধু দোয়া করো আমার জন্য। আমার দোয়া সবসময় তোর সাথেই আছে। কুসুম বেগম বেরিয়ে গেলেন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রহমান সাহেব যদিও তাকে আরও কিছুদিন থাকতে বলেছিলেন, মনোয়ারা খানম কয়েক দফা অপমান করে দিলেন আবার।
কুসুম বেগম প্রতিবাদ করেননি। তিনি চান না মেয়ে যতদিন এ বাড়িতে আছে তার জন্য তার মেয়ে সাফার করুক। অবনী বাসা থেকে বের হলো বিকেল নাগাদ। সায়ন্তন তখন বাসায় ছিল না। বের হওয়ার আগে মনোরা খানম তাকে দেখে ফেলল। তিনি তখন ড্রয়িং রুমে ছিলেন। এই মাইয়া, সাজগোজ কইরা কোমর দুলাইয়া কই যাইতেছ শুনি? তোমার নাগরের লগে দেখা করতে? সেটাই ভেবে নিন, মুখের ওপর বলে দিল অবনী। বলে বেরিয়ে গেল সে। পিছন থেকে মনোরা খানম সমানে গালি দিয়ে যাচ্ছে তাকে। অবনী সেসব কানে তুলল না। অবনী বেরিয়ে বাম দিকে গেল। ওদের বাসা থেকে কিছু দূরে এখানটায় একটা কিন্ডারগার্টেন স্কুল আছে। অবনী তার সামনে গিয়ে দাঁড়ালো। সায়ন্তনের অফিস অন্য রাস্তায়, তাই এদিকটায় আসার তেমন সম্ভাবনা নেই। অবনী স্কুলের সামনে রাখা একটা বেঞ্চে বসে পড়ল। মিনিট কুড়ি পর তার ভাই অন্তু এলো সেখানে। অন্তু অবনীর থেকে 3 বছরের ছোট। বোনের খুব বাধ্য ভাই সে। সবে ভার্সিটিতে উঠেছে। সে এসে বসে পড়ল অবনীর পাশে। কি হয়েছে আপু? মাকে বলে এমন জরুরি তলব পাঠালি কেন? তোর সাহায্য দরকার ভাই। সাহায্য? কি সাহায্য? আর কি হয়েছে বলো তো তোমার ভাইয়ের সাথে? মাকে জিজ্ঞেস করলাম কিন্তু কিছু বলল না। সব বলছি। অবনী একে একে সব অন্তুকে খুলে বলল। শুনে তো তার রাগ মাথায় উঠল। তেজি গলায় বলল, এখনই চল বাড়িতে। এখানে তোকে আর থাকতে দেব না আমি। তুই এত কিছুর পরও কিভাবে ওই লোকটার সাথে থাকতে রাজি হলি? শান্ত হ অন্তু। এখন উত্তেজিত হয়ে কিছু করার সময় নয়। যা করতে হবে ভেবেচিন্তে। ও আমাকে ঠকিয়েছে। এত সহজে যদি ওকে ছেড়ে দেই তবে আমি তো নিজের কাছে আত্মসম্মানহীন হয়ে যাব। ও তো চাইছেই যাতে আমি ওকে ছেড়ে দিই আর ওই মেয়েটার সাথে থাকতে পারে। কিন্তু আমি এমনটা কেন করব? ও আমাকে ঠকিয়েছে। তার শাস্তি না দিয়ে আমি ওকে ছেড়ে চলে যাব, যাতে ওর পথ আরও পরিষ্কার হয়ে যায়। কি করতে চাইছিস তুই এখন সেটা বল। নজর রাখতে হবে সায়ন্তনের ওপর। আমি শুধু সন্দেহ থেকে এই কথাগুলো তোকে বলছিলাম। অন্ধকারে ঢিল ছোড়ার মতো, কিন্তু সেটা যে ঠিক নিশানায় লেগে যাবে তা বুঝতে পারিনি। এখন তোকে ওর ওপর নজর রাখতে হবে। কখন কোথায় কার সাথে যাচ্ছে সবকিছু রেকর্ড করতে হবে। পাকাপোক্ত প্রমাণ চাই আমার ভাই। আর সবথেকে ইম্পর্টেন্ট, কোনো মেয়ের সাথে ওর সম্পর্ক আছে সেটা জানা ভীষণ জরুরি। আমি জানি না সে কে। ওকে বলেছি আমার কাছে প্রমাণ আছে। সেই ভয়েই ও আমাকে ওই বাড়িতে থাকতে রাজি হয়েছে। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণটা তোকে জোগাড় করতে হবে ভাই। পারবি তো? পারবো আপু। তোর জন্য আমি সবকিছুই করতে পারবো। অন্তু জড়িয়ে ধরে অবনীকে। কত কিছু সহ্য করছে তার বোনটা। এবার সে তার কষ্ট লাঘব করবে। আর কষ্ট পেতে দেবে না সে অবনীকে। সায়ন্তন ফিরল রাত করে। অবনী তখন ঘরেই ছিল। অবনী দেখেও না দেখার ভান ধরে ওয়াশরুমে ঢুকে গেল সে। অবনীর সুযোগ বুঝে অন্তুর দেওয়া ছোট্ট ক্যামেরাটা ফুলদানির পেছনে লুকিয়ে রাখল। আর অপেক্ষা করতে থাকলো সায়ন্তনের বের হওয়ার। ঘণ্টা দুয়েক পর সায়ন্তন গোসল ছেড়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। টাওয়ালটা খাটের ওপর ছুঁড়ে ফেলে সোফায় গিয়ে বসলো ফোন নিয়ে। অবনী মনে মনে প্রস্তুতি নিল। আজ সে সায়ন্তনের মুখোশ খুলেই ছাড়বে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল অবনী। হঠাৎ সায়ন্তনের দিকে চেয়ে ধরা গলায় বলে উঠল, আমার সাথে এমনটা কেন করলেন সায়ন্তন? সায়ন্তন আচমকা অবনীর এ প্রশ্নে ঘাবড়ে গেল। থতমত খেয়ে চেয়ে রইল তার দিকে। অবনী ফের প্রশ্ন করল, কি হলো? কোনো জবাব কেন দিচ্ছ না? কেন করলে আমার সাথে এমন? কেন ঠকালে আমায়? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? সায়ন্তন ভ্যাবাচাকায় খেয়ে গেল। অবনী হঠাৎ করে এসব কি বলছে? আর কেনই বা বলছে? কি বলছে এসব? কি হয়েছে তোমার? ভ্রুকুচকে প্রশ্ন করল সায়ন্তন। অবনীর মুখভঙ্গি বদলালো না। সে আবার বলল, আমি কি বলছি তুমি বুঝতে পারছো না সায়ন্তন? নাকি না বোঝার ভান ধরে আছো? অবনী, যা বলার পরিষ্কার করে বলো। অবনী থেমে দম নিল। যেভাবেই হোক আজ তার মুখ থেকে সব সত্যি স্বীকার করাতেই হবে। চোখে মুখে তীব্র ঘৃণা নিয়ে সে সায়ন্তনকে বলল, তুমি বুঝতে পারছো না? আমাকে এত বাজেভাবে ঠকিয়ে সমাজে আমার মান সম্মান নষ্ট করে এখন বলছো তুমি কিছু বুঝতে পারছো না? আমার গর্বের সন্তানটা তো তোমারই। তুমি এই সন্তানের বাবা। তাও কি সুন্দর করে অস্বীকার করলে সব। ডাক্তারকে দিয়ে সব রিপোর্টও বদলে দিলে। এটা প্রমাণ করালে যে এই সন্তানের বাবা তুমি নও, এটা অন্য কারো সন্তান। সি সায়ন্তন, সি। এতটুকু মনুষ্যত্ব তোমার মাঝে অবশিষ্ট নেই? যে বাচ্চাটা এখনো দুনিয়ার আলো দেখেনি, তাকে নিয়ে তুমি এই নোংরা খেলাটা খেলছো? বলতে বলতে কেঁদে ফেলল অবনী। সায়ন্তন কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সন্ধিহান গলায় বলল, আজ হঠাৎ এসব কথা কেন বলছো অবনী? এটা নিয়ে তো আমাদের মাঝে আগেই কথা হয়ে গেছে। কেন বলছি
বুঝতে পারছো না সায়ন্তন, তুমি কেন এমন করেছো সেটা আমার জানার প্রয়োজন নেই। আমি জানতে চাই, এটা তুমি আমার সাথে কেন করেছো? এই প্রশ্নের উত্তর তুমি আমায় দাওনি সায়ন্তন। কিসের উত্তর দেব? গাছাড়া ভাব নিয়ে বলল সায়ন্তন। কিসের উত্তর দেবে? এখনো বলছে কিসের উত্তর দেবে? আমার সব প্রশ্নের উত্তর আজ তুমি দেবে। না হলে আমি বাবাকে বলে দেব তোমার কুকর্মের কথা। কি যেন নাম তার? ডক্টর এলা, তাই না? যে ডিএনএ টেস্ট করেছিল। সায়ন্তনের বেশ বড়সড় একটা ঝটকা লাগলো। চমকে দু কদম পিছিয়ে গেল সে। অবনী কিভাবে জানলো এসব? সে তো ভেবেছিল অবনী মেয়েটাকে চেনে না, শুধু জানে তার কারোর সাথে সম্পর্ক আছে। কিন্তু অবনী এত কিছু জানে, সে ভাবতেই পারেনি। কি বলছো এসব? কে ডক্টর এলা? অবনীর তাচ্ছিলের হাসি হাসল। সায়ন্তন, তুমি কি ভাবো বলো তো? দুনিয়ায় একমাত্র তুমি চালাক ব্যক্তি, আর সবাই বোকা। হাত দিয়ে কপালের ঘাম মুছল সায়ন্তন। বলো, কি জানতে চাও তুমি? ঠোঁটের কোণে হাসি ফুটল উঠল অবনীর, যদিও সেটা সায়ন্তনের নজরে এলো না। কতদিনের সম্পর্ক? 3.5 বছর। তাহলে আমার সাথে বিয়েতে রাজি হলে কেন? বাবার ভয়ে। বিয়ের আগে আমাকে তো তোমার সম্পর্কের কথা জানাতে পারতো, কিংবা তোমার মাকে বলতে পারতে। উনি তো তোমার কথা শুনে বলে রাজি। মায়ের অমন মেয়ে পছন্দ নয়, আর তোমাকে বলেও বিশেষ লাভ হতো না। বিয়েটা ভেঙে গেলে বাবা মায়ের সম্পত্তিচ্যুত করত, কোনো ভাগ পেতাম না আমি। মেয়েটা তোমার বিয়ের কথা শুনে কিছু বলেনি, রাজি হয়ে গিয়েছিল তোমাকে অন্য কারো সাথে বিয়ে করতে দিতে। আমি বুঝিয়েছিলাম ওকে, ও বুঝেছিল। প্রথম প্রথম একটু কান্নাকাটি করত, তারপর সামলে নিয়েছিল। কিন্তু আমার সাথে ইন্টিমেট হলে কেন? অন্য কোনো অজুহাতে ডিভোর্স দিয়ে পারতে। বাবাকে এটা বলতে পারতে তোমার সাথে আমার মতের মিল নেই, কিংবা আমি তোমার মনের মতো নই। এই নোংরা খেলাটা খেললে কেন? তোমার মনে হয় এই সাধারণ কারণ দেখালে বাবা ডিভোর্সের জন্য রাজি হতো? তোমার সাথে ইন্টিমেট হওয়ার এই আইডিয়াটাও এলাই আমাকে দিয়েছিল, যাতে খুব সহজেই সব হয়ে যায়। বাবাও নিজে থেকে আমাদের ডিভোর্স করিয়ে দেন। অবনী বসল খাটে। সায়ন্তন এতটা নোংরা মস্তিষ্কের এই মানুষটার সাথেই এতদিন সে সংসার করে এসেছে, ভালোবেসেছে। তার নিজের ওপরই ঘৃণা লাগছে এখন। অবনী কোনো মতে নিজেকে সামলে নিল। তার মানে তুমি বলছো সেদিন তুমি নেশার ঘরে নয়, জেনে বুঝে আমার সাথে ইন্টিমেট হয়েছিলে? সায়ন্তন মাথা নেড়ে জবাব দেয়, হ্যাঁ। ডিএনএ টেস্টের রিপোর্ট তোমার গার্লফ্রেন্ড চেঞ্জ করেছিল, তাই না? কিন্তু ও নিজেই তো রিপোর্ট নিয়ে এসেছিল সবার সামনে। কেউ চিনতে পারেনি কেন? তোমার বাবা মা কি ওকে চেনে না? ওর কথা কি তুমি বলনি কাউকে? রাজি হতো কিনা সেটা তো পরের ব্যাপার। তোমাকে বললাম না, মা বাবার এমন মেয়ে পছন্দ নয়। ওদের পছন্দ তোমার মতো মেয়ে। এলা একটু অন্যরকম, ও সংসারে নয়। আর বাবা মায়ের সংসারী মেয়ে পছন্দ, তোমার মতো। তোমার কেন আমায় পছন্দ হলো না সায়ন্তন? ভুল তো তুমিই করেছ, অন্যায় তো তুমিই করেছ। তার জন্য আমি কেন ভুগব? কেন আমি শাস্তি পাব? তোমার মা আমাকে এতগুলো বাজে কথা বলেছে, ইনফ্যাক্ট এখনো বলছে, চোখের সামনে দেখলেই। কেন সায়ন্তন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তবে কেন আমাকে এত বড় শাস্তি দিলে সায়ন্তন? তোমার লজ্জা করে না? নিজের স্বার্থের জন্য আমার জীবনটা নিয়ে খেললে। অবনী, আমি চুপ। ওই মুখে আমি আমার নামটাও শুনতে চাই না আর। মানলাম বিয়েটা তুমি অনিচ্ছা সত্ত্বেও করেছ। তারপর তো আমাকে জানাতে পারতে, বলতে পারতে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমার সাথে সংসার করতে পারবে না। কেন করলে আমার জীবনটা নষ্ট? জবাব দাও সায়ন্তন। সায়ন্তন কথা বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বা বলবে সে? তার কাছে তো অবনীর কোনো প্রশ্নের কোনো উত্তর নেই। এতদিন তার অবনীর সাথে করা অন্যায়ের কথা ভেবে খারাপ লাগেনি, গিল্টি ফিল হয়নি। কিন্তু আজ হচ্ছে। আজ তার মনে হচ্ছে সে অন্যায় করেছে। অবনী হঠাৎ করে চিৎকার করে সায়ন্তনের বাবা মাকে ডাকতে লাগলো। সায়ন্তন ঘাবড়ে গেল। কয়েক মিনিট পর রহমান সাহেব আর মনোয়ারা খানম ঘরে ঢুকল। মনোয়ারা খানমের চোখে মুখে বিরক্তির ছাপ, কিন্তু সায়ন্তন ভয় পেল। অবনী সবকিছু বলে দেবে না তো? সায়ন্তনের ভয়টাই সত্যি হলো শেষমেশ। অবনী তাদের সবটা বলল। সায়ন্তনের বলা কথা একে একে সব খুলে বলল। রহমান সাহেব হতভম্ব হয়ে গেলেন। মনোয়ারা খানম মুখ বাঁকিয়ে অবিশ্বাসের সুরে বললেন, তোর তো সাহস কম না মাইয়া? তুই নিজে আকাম কইরা আমার ভোলা ভালা পোলাডারে ফাঁসাইতে চাইতেছোস? লজ্জা করে না তোর? না মা, করে না। আমি লজ্জা পাওয়ার মতো এমন কিছু করিনি যাতে লজ্জা পেতে হবে। লজ্জা পাওয়া উচিত আপনার ছেলের। অন্যায় সে করেছে, চিৎকার করে বলল অবনী। রহমান সাহেব ঠাস করে একটা চর বসিয়ে দিলেন সায়ন্তনের গালে।
মনোরা খানম রেগেমেগে আগুন হয়ে উঠলেন। এটা তুমি কি করলা সায়ন্তনের বাপ? আমার পোলার গায়ে হাত তুললা ওই নষ্টা মায়াডার কথা শুই না? কি প্রমাণ আছে যে আমার পোলা এসব করছে? কও। কিছু না যায় না, যাচাই না করে তুমি মাইনা নিলা? সায়ন্তনের মুখভঙ্গিও পাল্টে গেল। অনুতাপ বোধের ছিটে ফোটাও দেখা গেল না তার মুখে। ওকে বাবা, আমি তোমার নিজের ছেলে, তুমি আমার থেকে ওকে বেশি বিশ্বাস করো? কি প্রমাণ আছে আমি এসব বলেছি? ও আমাকে ফাঁসাতে চাইছে বাবা, নিজের দোষ ঢাকতে এসব করছে। অবনী ওর দিকে চেয়ে হেসে বলে উঠল, সায়ন্তন, গিরগিটিও তো তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে। আরে একটু তো লজ্জা শরম রাখো। এত তাড়াতাড়ি মনে হয় সে নিজেও রং পাল্টায় না, যত দ্রুত তুমি রং পাল্টাচ্ছ। চুপ, একদম চুপ। একদম বাজে কথা বলবে না তুমি। তুমি নিজে পাপ করে আমার ঘাড়ে চাপাতে চাইছো। আচ্ছা, তাই বুঝি। অবনী ফুলদানিটার পেছন থেকে ক্যামেরাটা বার করল। সেটা হাতে নিয়ে সায়ন্তনের দিকে চেয়ে বলল, কে বলছিলে? প্রমাণ? এই যে আমার হাতে দেখছ, এটা প্রমাণ। তোমার নিজের মুখে স্বীকার করা সব পাপের প্রমাণ এতে আছে। সায়ন্তন রক্তশূন্য মুখে চেয়ে রইল অবনীর দিকে। বিড়বিড় করে বলল, আমার প্রথমে সন্দেহ হয়েছিল কেন তুমি এসব কথা আজ বলছো, কিন্তু বুঝতে পারিনি তুমি এটা করতে পারো। এটাই তোমার ভুল, জানো তো? নিজেকে বড্ড বেশি চালাক আর অন্যদের বোকা ভাবা, এটা তোমার চরম বোকামি। আর মা, কি যেন বলছিলেন? আপনার ভোলাভালা ছেলেকে আমি ফাঁসাচ্ছি, দেখবেন নাকি আপনার ভোলাভালা ছেলের করা কুকর্মের প্রমাণ? মোনারা খানম কথা হারিয়ে ফেলেছেন। কী বা বলবেন তিনি আর? এতক্ষণে বুঝে গেছেন তিনি অবনী যা বলছিল সব সত্যি। তিনি কোনো জবাব দিলেন না। রহমান সাহেব এবার সায়ন্তনের দিকে চাইলেন, তুমি এসব করেছ? মিথ্যা বলার চেষ্টাও করো না, প্রমাণ সামনে রাখা আছে। তাই এটাই ভালো হবে সব সত্যি সত্যি বলো। সায়ন্তন মাথা নিচু করে বলল, হ্যাঁ। কেন করেছ? কেন করব না বাবা? তুমি মা সবসময় নিজেদের পছন্দকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছ। কখনো জানতে চাওনি আমার কি পছন্দ, আমি কি চাই। তোমাদের যা মনে হয়েছে, যেভাবে মনে হয়েছে আমার জীবনকে কন্ট্রোল করেছ। এটা ভুলে গেছো আমি কোনো পুতুল নই, একজন মানুষ। আমার নিজেরও পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি ভালোবাসি অন্য কাউকে। কিন্তু তোমরা কি করলে? নিজেদের পছন্দের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছিলে তাকে আমার পছন্দ কিনা? জানতে চেয়েছিলে আমি এ বিয়ে করতে রাজি কিনা? চাওনি বাবা, শুধু আজ নয়, ছোট থেকেই কোনো কিছুতে আমার কোনো মতামত নাওনি তুমি। তাই বাধ্য হয়ে আমায় এসব করতে হয়েছে। তুমি আমাকে জানিয়েছিলে আমার অবনীকে নয়, অন্য কাউকে পছন্দ। কিভাবে জানাতাম? তোমার সাথে তো আমার সেই সম্পর্ক নয় বাবা। তোমাকে জানালে তুমি মানতে? হ্যাঁ, মানতাম। আমি আমার পছন্দকে তোমার উপর চাপিয়ে দিই, কারণ আমি তোমার জন্য যেটা ভালো সেটাই পছন্দ করি। অবনীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে আমি তোমার উপর রাগ হয়তো করতাম, কিন্তু মেনে নিতাম। তুমি আমার সন্তান, তোমার খারাপ আমি কখনোই চাইনি। তোমার পছন্দ অপছন্দকে আমি প্রাধান্য দিইনি, কারণ তুমি কখনোই বলনি তোমার কি পছন্দ। আমাকে কখনো জানাওনি বাবা এটা আমার না, এটা পছন্দ। আমি কিভাবে বুঝবো আমার পছন্দ করা জিনিস তোমার পছন্দ নয়? তোমার চুপ থাকাকে আমি সম্মতি ভেবে নিয়েছি সব সময়। তুমি নিজে থেকে কিছু বলেছিলে আমায় কখনো? জানিয়েছিলে কিছু? আর আজ বলছো আমি জোর করে সব তোমার উপর চাপিয়ে দিয়েছি? সায়ন্তন জবাব দিল না। বাবার কথা তো সত্যি, সে তো কখনো বলেনি তার পছন্দ কোনটা অপছন্দ কোনটা। এখন সে কিসের ভিত্তিতে ওদের উপর রাগ দেখাবে? ভুল তো তারই, অন্যায় তো সেই করেছে। বাবা মানুক বা না মানুক, একবার চেষ্টা তো করে দেখতে পারত। সে তো তা করেনি, তাহলে সে কেন অন্যকে দোষ দিচ্ছে? অবনী ক্যামেরাটা রহমান সাহেবের হাতে ধরিয়ে দিল। আমার কাজ শেষ বাবা। আমি এখানে শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই থেকে গিয়েছিলাম। যে ঘৃণ্য কাজ আমি করিনি তার দায়ভার নিয়ে বাড়ি থেকে বের হতে চাইনি। আর নয়, এবার আমার যাওয়ার সময় হয়েছে। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দেব। অবনী যাওয়ার জন্য বাবারাতেই রহমান সাহেব পিছু ডাকলেন। তোমার কাছে কি বলে ক্ষমা চাইব তার ভাষা আমার জানা নেই। যদি পারো আমায় মাফ করে দিও। এক মুহূর্তের জন্য আমারও মনে হয়েছিল তুমি এমন কিছু করতে পারো। তোমাকে আমি থেকে যেতে বলবো না, সে মুখ আমার নেই। তবে এটা অবশ্যই বলবো, তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ তুমি করো। পুলিশের সহায় হও, শাস্তি দাও তাদের যারা এসব করেছে তোমার সাথে।
তুমি আজ ওদের এভাবে ছেড়ে দিলে ওরা পরে এর চেয়ে বড় অন্যায় করবে। চুপ করে থেকো না মা। না বাবা, ভালোবাসাটা কোনো অন্যায় না। ওরা যা করেছে ভালোবাসার জন্য করেছে, নিজেরা এক হতে করেছে। তবে ওরা নিজেদের স্বার্থের জন্য অন্যদের জীবন নিয়ে খেলেছে। এটা একটা পাপ। তার জন্য শাস্তি আমি নই, ওপরে যে একজন বসে আছেন তিনিই দেবেন। আমি সব তার উপরে ছেড়ে দিলাম। আমার কাজ নিজেকে নির্দোষ প্রমাণ করা, সেটা আমি করেছি। এখন আমার আল্লাহ তার বান্দার সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিবেন, আমি নই। রিমেম্বার দ্যাট, ওনার দেওয়ার শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। অবনী কথাটুকু বলে বেরিয়ে গেল। সায়ন্তনের হৃদয় কেঁপে উঠল। রহমান সাহেব এক দৃষ্টিতে চেয়ে রইলেন অবনীর যাওয়ার পানে। সায়ন্তনকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি তার শাস্তির জন্য। এলা যে তাকে ঠকাচ্ছিল তা সে বুঝতে পারে কিছুদিন পরে। এলা তার বিয়ের পরে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, কিন্তু সায়ন্তনকে কিছু জানায়নি। সে ভেবেছিল সায়ন্তন তাকে ঠকিয়েছে, তাই তার সংসার সে ভেঙে দেবে। সেটাই করল এলা। অবনী চলে যাওয়ার পরই সে নিজের আসল রূপ দেখিয়ে দিল সায়ন্তনকে। সায়ন্তন বুঝেছিল অবনী তার জীবনের গুরুত্ব, কিন্তু সময় যে কারোর জন্য অপেক্ষা করে না, সে চলে তার আপন গতিতে। সায়ন্তন বড্ড বেশি দেরি করল সব বুঝতে। অবনীর একটা মেয়ে হয়েছিল। সায়ন্তন অনেক চেষ্টা করেও দেখতে পায়নি তার মুখ। অবনী আর কখনো তার সামনে আসেনি। সে আর বিয়েও করেনি। তার মেয়েকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিল। সায়ন্তন হন্যে হয়ে খুঁজেছিল তাকে, কিন্তু অবনী দেখা আর সে কখনোই পায়নি। সমাপ্ত। আসসালামু আলাইকুম। আজ এই গল্পের পাঠকেরা সবাই মন্তব্য করবেন অবশ্যই। আর একটা কথা জানিয়ে দিই, গল্পটা একটা বাস্তব কাহিনীর ওপর লেখা। যদিও বাস্তবে অবনী পারেনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তার পরিণতি বিশেষ সুখকর ছিল না। যাই হোক, বলবেন সবাই পুরো গল্পটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।